রাগের বহিঃপ্রকাশ ইম্পর্ট্যান্ট, ওটা তো আমাকে রেগুলেট করতে শিখতে হবে। আর আমরা কেন রাগ করি সবার আগে এটা বুঝতে হবে। এগুলো কিন্তু হয়েছে যে ল্যাক অফ এমপ্যাথি, তাদের মধ্যে একদমই এমপ্যাথি নেই। আমরা বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এমনভাবে বড় করব যেন বাচ্চা অন্যের কষ্টটাও বুঝতে পারে। আমি শুধুমাত্র নিজের কষ্টটা দেখব, আমি চাইছি বলে আমাকে সেটা দিতে হবে, এটা কিন্তু কোথাও লেখা নেই বা এটা শেখানো। ঠিক আছে, যখন আমরা ছোটবেলা থেকে একটা বাচ্চাকে এমপ্যাথির মানে বোঝাবো বা এমপ্যাথি কিভাবে তুমি দেবে, একটা মানুষের কষ্টটা বোঝাতে যখন তুমি তাকে শেখাবে, তখনই কিন্তু তার মধ্যে না এই হিংসাত্মক প্রবণতাটা কমে যাবে। মানুষ না এখন একটা ভীষণ আনকন্ডিশনাল পিওর লাভ চায়। কিছুদিন ধরে আমরা সারা দেশ জুড়ে এমন কিছু ঘটনার সাক্ষী হচ্ছে যেগুলো হয়তো আমাদের গায়ে কাঁটা দিয়ে দিতে পারে। এমন কিছু ঘটনা যেখানে মানুষ আরেকটা মানুষের প্রাণ নেওয়ার আগে দুবার ভাবছেন না। মানুষের অ্যাগ্রেশন, ফ্রাস্ট্রেশন সবকিছু প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে। সেটা সিয়া চেতনের কেস হোক কিংবা মুম্বাই লোকালের কেস কিংবা আরও অনেক এরকম ঘটনা যেগুলো আমরা কিছুদিন ধরেই দেখছি বা শুনছি, এবং আমরা বুঝতে পারছি না যেগুলোর কারণ কি। শুধু সুইসাইডাল রেট নয়, এখন মার্ডার রেটও বাড়ছে। তাই সব কিছু মিলিয়ে কোথাও গিয়ে একটা মানসিক হেলথ, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে যে কী কারণে মানুষের মধ্যে এত অ্যাঙ্গার ইস্যুস, মানুষের মধ্যে এত অ্যাংজাইটি, মানুষের মধ্যে এত ফ্রাস্ট্রেশন। আর এই সকল বিষয় নিয়ে কথা বলতে আজ আমি সুচিস্মিতা চ্যানেল হিন্দুস্তানের পক্ষ থেকে চলে এসেছি সাইকোলজিস্ট সুস্মিতা দত্তের কাছে। সাইকোলজিস্ট সুস্মিতা দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। ম্যাম নমস্কার, ওয়েলকাম টু চ্যানেল হিন্দুস্তান। থ্যাংক ইউ। যেমনটা আমি বলছিলাম যে আমরা এই কিছুদিন ধরে বেশ কিছু এরকম ঘটনা দেখছি যেখানে মানুষ আরেকটা মানুষের ক্ষতি করতে কিংবা কারোর প্রাণ নিতে, যেটা খুব বড় একটা বিষয়, ভাবতে গেলে হয়তো গায়ে কাটা দেবে, কিন্তু সেই ধরনের একটা বিষয় খুব ইজি হয়ে যাচ্ছে মানুষের কাছে। মানুষ তার কনসিকুয়েন্সেস ভাবছে না, তার জন্য কি সমস্যা হতে পারে বা একটা মানুষের জীবন চলে যেতে পারে, সেটা কতটা দুঃখের, কতটা বেদনার, সেই ইমোশনটা তাদের মধ্যে কাজই করছে না। কারণ তাদের অ্যাঙ্গার কিংবা তাদের অ্যাংজাইটি কিংবা তাদের ফ্রাস্ট্রেশন সেটা সবার আগে তাদের কাছে প্রাধান্য পাচ্ছে, এবং তারা সেটার জন্য এই ধরনের একটা রিয়্যাক্ট বা এই ধরনের একটা অ্যাকশন তারা নিয়ে ফেলছে। তো এগুলো কেন হচ্ছে, আর আজকের সময় বা আজকের জেনারেশনের মধ্যে এই বিষয়টা কেন বাড়ছে? অ্যাগ্রেশন বরাবরই ছিল আমাদের মধ্যে, হ্যাঁ, আগাগোড়াই আছে, কিন্তু এখন সেটার মাত্রা বেড়েছে। কেন? অ্যাগ্রেশন বলতে গেলে আমরা সবার আগে একটুখানি অ্যাঙ্গার নিয়ে আলোচনা করি। আমরা প্রত্যেকেই বলি যে রাগ করা একদম উচিত না। যখনই কোনো বাচ্চা রাগ করে তাকে বলা হয় কেন রাগ করছিস, ঠিক আছে, কিন্তু রাগ কিন্তু একটা স্বাভাবিক ইমোশন। যেমন আমার কষ্ট পেলে আমি কষ্ট পাই, আমার আনন্দ পেলে আমি হাসবো। তা আমার রাগ করলে, কারোর কোনো ব্যবহারে যদি আমি কষ্ট পাই তাহলে আমি অবশ্যই রাগও করবো, কিন্তু সেই রাগের বহিঃপ্রকাশটা কিরকম হবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরো আমি রেগে গিয়ে যদি কাউকে মারধর করি, আমি যদি রেগে গিয়ে কোনো কিছু ভাঙচুর করি, তাহলে কিন্তু সেটা হয়ে যাচ্ছে অ্যাগ্রেশন। ঠিক আছে, যেমন আমি তোমাকে একটা ছোট্ট কেস হিস্ট্রি শেয়ার করছি এই তোমার এই টপিকটা বোঝানোর জন্য। বেশ কিছুদিন আগে আমার কাছে একজন মহিলা এসেছে, তো সে এসে আমাকে বলছে, ম্যাম আমার বাচ্চা না খুব অ্যাগ্রেসিভ, ভীষণ অ্যাগ্রেসিভ, ভীষণ ভাঙচুর করে। তো আমি যখন কেস হিস্ট্রি ভালো করে নিলাম, আমি তাকে জিজ্ঞেস করলাম ছোটবেলায় কখনো কি এরকম হয়েছিল যে আপনিও তাকে মেরেছিলেন ছোটবেলায়, ওকে কখনো মারধর খেয়েছে? হ্যাঁ ম্যাম, মারতো অবশ্যই, ও ভীষণ হাইপার অ্যাক্টিভ ছিল, খুব দুষ্ট ছিল, আমার প্রচন্ড রাগ হতো, আমি মারতাম। রাগ হলে মারবো না, আপনি বলুন। তার মানে এখানে সুচিস্মিতা একটা জিনিস বুঝতে হবে, কোথাও গিয়ে মানুষ বিশ্বাস করে যে রাগের বহিঃপ্রকাশ কিন্তু মারধর করা। আমি যখনই রাগ করব তার মানে আমি মারবো, নয় আমি জিনিসপত্র ভাঙচুর করব, নয় আমি গালাগাল দেবো। কিন্তু এটা কিন্তু রাগের হেলদি ওয়ে নয় রাগকে এক্সপ্রেস করার। ঠিক আছে, অ্যাগ্রেশন কিন্তু এইভাবেই সৃষ্টি হচ্ছে যে দেখবে বাচ্চারা, আমি তোমাকে বলছি একটা আমাদের থিওরি আছে সাইকোলজিতে, বান্দুরা থিওরি, ঠিক আছে, সোশ্যাল লার্নিং থিওরি। সেখানে বলা হতো যে বাচ্চারা ছোটবেলা থেকে তার পারিপার্শ্বিক পরিবেশ বা মা বাবাকে দেখে কিন্তু সবকিছু শেখে। আমরা মা বাবারা অনেক সময় কি মনে করি যে আমি যেটা বলবো সেটা শুনবি, না, ভুল কথা। বাচ্চা দেখে শেখে, বাচ্চা মডেলিং এর মাধ্যমে শেখে, বাচ্চা ইমিটেট করে শেখে, বাচ্চা ফলাফল থেকে শেখে। ধরো অ্যাজ এক্সাম্পল আমি তোমাকে বলছি, দুটো বাচ্চা আছে, সে দেখছে ছোটবেলা থেকে বড় হচ্ছে যে তার মা বাবা ভীষণ ভায়োলেন্ট। যখনই তার বাবা রেগে যাচ্ছে সে ভীষণ অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করছে। অ্যাগ্রেশন মানে কি, আরেকবার বুঝিয়ে দিচ্ছি, জিনিসপত্র ভাঙচুর করা, কাউকে মারধর করা, গালিগালাজ করা,
কারোর সঙ্গে কথা না বলে তাকে জব্দ করা, সেটাও কিন্তু অ্যাগ্রেশন। এটাও কিন্তু অনেকে বলে এটা তো করবোই, সবাই এটাকেও কিন্তু খুব ক্যাজুয়ালি ভাবে যে এটা তো হতেই আমি তো রাগ দেখাচ্ছি না, চুপ করে আছি। চুপ করে আছি, কিন্তু এটাকে কিন্তু সাইলেন্ট ট্রিটমেন্ট, এটাও কিন্তু অ্যাগ্রেসিভ বিহেভিয়ার। ঠিক আছে, এবার ধরো বাচ্চা ছোটবেলা থেকে দেখছে এটা, যে যেহেতু বাচ্চা মাটির দ্বালা অত বোঝে না, সে ধরো দেখছে যে বাবা রাগ করলে জিনিসপত্র ভাঙচুর করছে, তার মানে আমার যখন রাগ হবে আমি তার মানে ভাঙচুর করব, রাগটাকে আমি এইভাবেই প্রকাশ করব। কোথাও গিয়ে এটাই হেলদি ওয়ে বলে বাচ্চা মনে করছে, এবং সেই জন্য কি হচ্ছে, যখন যেই মা বাবারা যে পরিবেশে বাচ্চা বড় হচ্ছে, ধরো যেই মা বাবারা ভাঙচুর করছে, মারধর করছে, বকাবকি করছে, সেই বাচ্চা কিন্তু বড় হয়ে সেই বিহেভিয়ারটাই তার মা বাবার সঙ্গে করছে, তার পরিবেশের সাথেই করছে। কারণ সে জানে না যে সে তার রাগটাকে কিভাবে রেগুলেট করবে, তার অ্যাঙ্গার ম্যানেজমেন্ট সে করবে কিভাবে। তাই সেটা আমাদের সবার আগে শেখানো দরকার। তুমি যদি ভালো করে সার্চ করো, তুমি দেখবে অনেক মানুষ এরকম আছে যারা রেগে গেলেই হুট করে উত্তর দিয়ে দেয়, হুট করে খারাপ কথা বলে দেয়। তারা একবারও ভাবে না যে আমি যে কথাটা বলছি সামনের মানুষটা কি ভাবতে পারে। তার মানে তাদের মধ্যে এমপ্যাথিটা কতটা কমে গেছে এখন। এবার এটা তাদের দোষ নয়, তারা দেখে বড় হয়েছে, তারা নিজেরাও জানে না যে আমি আমার অ্যাঙ্গার ম্যানেজমেন্টটা করবো কিভাবে। আর সেই জন্য এত ফার্স্ট্রেশন বাড়ছে। যেমন ফার্স্ট্রেশন দু রকমের হয়, একটা হচ্ছে ইন্ট্রা, একটা হচ্ছে এক্সট্রা। ইন্ট্রা মানে কি, আমার রাগ হচ্ছে প্রচন্ড পরিমাণে এবং রাগটাকে আমি ঠিকভাবে এক্সপ্রেস করতে পারছি না, এবং সেই জন্য আমি নিজের ক্ষতি করছি, আমি নিজেকে সেলফ হার্ম করছি, নিজেকে মারছি। আমি এটা বুঝতে পারছি না আমার রাগ হওয়ার কারণটা কি। রাগ হওয়ার কারণটা কষ্ট। যেমন অ্যাজ এ এক্সাম্পল ধরো, কোনো ছেলে কোনো মেয়েকে পছন্দ করে, ঠিক আছে, সেই মেয়েটি হতেই পারে যে তাকে পছন্দ করলো না, তার প্রপোজাল অ্যাকসেপ্ট করলো না। এবার এখানে ছেলেটি খুব কষ্ট পেল, কিন্তু এখানে ছেলেটি দেখা যাবে দুটো কাজ করবে। নয় একটা, সে খুব কষ্ট পেয়ে আত্মঘাতী হবে যে কেন ও আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করলো না, করতেই হবে, কেন করলো না, আমার ভালোবাসাটা কেন বুঝলো না, এটা কিন্তু করছে কষ্ট থেকে, কিন্তু ওর রাগটাকে ঠিকমতো ম্যানেজ করতে পারছে না। আর একটা নয় কি করবে, যে সেই মেয়েকে কল করে ডিস্টার্ব করবে কিংবা থ্রেট দেবে। কারণ কোথাও একটা গিয়ে আমরা সমাজ থেকে সবকিছু শিখে বড় হচ্ছি, আমরা কেউই জানি না আমাদের অ্যাঙ্গারটাকে কিভাবে রেগুলেট করতে হবে। যেহেতু আমরা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট জানি না, সেই জন্য এখন ইদানিং আমাদের প্রচন্ড পরিমাণে ফার্স্ট্রেশন বলো কিংবা অ্যাগ্রেশন বলো বাড়ছে। আরও একটা জিনিস আমি বলবো, এখনকার সরি এটা বলা উচিত না, মানে পেরেন্টিং এর ক্ষেত্রে এখন বলবো, ধরো তুমি যদি ভালো করে দেখো ছোট বাচ্চাদের, যেহেতু আমি বেশি ছোট বাচ্চা নিয়ে কাজ করি, বড়দের নিয়েও কাজ করি, এখন কোথাও না গিয়ে একটা খুব কম্পিটিশন মার্কেট তুমি দেখবে। যেমন ধরো ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চারা পড়ছে, ঠিক আছে, পড়াশোনাটা কোথাও গিয়ে কিন্তু বাচ্চার না, পড়াশোনাটা কিন্তু মা বাবার, ঠিক আছে, যেমন খুব কম্পিটিশন, সেটা কম্পিটিশনটা মা বাবার মধ্যে, বাচ্চার মধ্যে নেই কিন্তু। ঠিক আছে, ধরো আমার কাছে এসে বাচ্চা বলছে, মা বলছে ম্যাম জানেন ও একদম পড়তে চায় না, আপনি বলুন সামনে এক্সাম আমি কি করব, ওর এর মধ্যে সব সিলেবাস শেষ করতে হবে, মানে আমি দেখে মানে বুঝতে পারি না যে কার পরীক্ষা। বাচ্চা কিন্তু যথেষ্ট চিল, হ্যাঁ, বাচ্চা বলছে যে ঠিক আছে আমি পড়তে পারি, যদি আমাকে এটা দাও তাহলে আমি পড়বো। তার মানে কি, ভালো করে বোঝো ব্যাপারটা, পড়াশোনাটা যে বাচ্চার নিজের সেটাও কিন্তু তার মধ্যে ধারণা নেই। তারা ভাবছে এটা মা বাবার দায়িত্ব, মা বাবা তো প্রেশার নিয়ে নিয়েছে, আমি নিজের মতো থাকি না, ওদের জন্যই করছি আমি, হ্যাঁ ওদের জন্যই করছি আমি, ওরা দিলেই জিনিসটা পাবো, ঠিক আছে, মানে ওরা আমাকে যদি আমার যদি চাহিদাগুলো ফুলফিল করে তবে আমি করবো, আমি ফেল করি পাস করি তাতে কিছু যায় আসে না। আর একটা জিনিস যেটা এখন ফার্স্ট্রেশন অ্যাগ্রেশনের মাত্রা বাড়ছে, তার কারণ হচ্ছে ধরো বাচ্চারা যখন যেটা চাইছে বাবা মা দিয়ে দিচ্ছে। যেমন অনেক বাবা মার এরকম কনসেপ্ট আছে যে ছোটবেলায় আমি যে জিনিসগুলো পাইনি, যে জিনিসগুলো থেকে আমি বঞ্চিত ছিলাম, সেগুলো আমি আমার সন্তানকে দেব, ঠিক আছে, কিন্তু কি দেব সেটাও ইম্পর্টেন্ট, অবশ্যই দেব, কিন্তু কি দেব। অনেক বাবা মা মনে করে আমি ব্র্যান্ডের জামা কাপড় পরিনি সেটা দিই, আমি দামি দামি গিফট দিই, আমি ভালো জায়গায় খাওয়াতে নিয়ে যাই। এবার বাচ্চা কি শিখছে সেটাও কিন্তু একটা ব্যাপার। বাচ্চা শিখছে ভালোবাসা মানেই হচ্ছে আমাকে গিফট দেওয়া, যতক্ষণ আমি বাবার কাছ থেকে গিফট পাবো তার মানে বাবা আমাকে মেটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছে ওয়ার্ল্ডটা। বাচ্চা প্রচন্ড পরিমাণে মেটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছে। বাচ্চা কিন্তু আর সেই যে ভালোবাসাটা, সেই যে কাইন্ডনেসটা, সেই যে এমপ্যাথেটিক বন্ডিংটা, সেটা কিন্তু এখন আর ক্রিয়েট হচ্ছে না। আর মা বাবার মধ্যে একটা কনসেপ্টই তৈরি হচ্ছে যে এখনকার বেশিরভাগ মা বাবারা এরকম মনে করছেন যে যদি আমি বাচ্চার সমস্ত নিড ফুলফিল করি, যখন যেটা চাইছে আমি যদি দিই, তাহলে আমি একটা ভালো মা বাবা হব। একদম নয়,
একদম নয়। আর যেহেতু বাচ্চা যখন যেটা চাইছে পেয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু এই বাচ্চা যখন বড় হচ্ছে, ধরো কাউকে প্রপোজ করলো বা ধরো কোনো রেজাল্ট খারাপ হলো, সে সেটা নিতে পারছে না, রিজেকশন হ্যান্ডেল করতে পারছে না, রিজেকশন হ্যান্ডেল করতে পারছে না, কারণ ছোটবেলা থেকে তো তার কন্ডিশনিং বিহেভিয়ার, সে যা চেয়েছে পেয়ে গেছে, সবই পেয়ে গেছে। একটা জিনিস তো যেটা বুঝলাম যে অ্যাঙ্গারটা কিন্তু স্বাভাবিক, আমাদের অন্যান্য ইমোশনের মতো একটা ইমোশন, তো আমরা অ্যাঙ্গারকে কোনোভাবে বাদ দিয়ে দিতে পারি না আমাদের লাইফ থেকে, এটা স্বাভাবিক। কিন্তু সেটাকে ম্যানেজ করা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। তো তার কারণ কি কোথাও কি একসেপ্টেন্স, আমাদেরকে কি একসেপ্ট করা শিখতে হবে, তাহলে কি কোথাও গিয়ে আমাদের এই অ্যাংজাইটি বলুন কিংবা এই ফ্রাস্ট্রেশন বিষয়টা আস্তে আস্তে আমরা রেগুলেট করতে পারবো বা কমতে পারবো? হ্যাঁ দেখো, একটা কথা বলি এখানে, আরো একটা আমি তোমাকে ছোট্ট স্টোরি শেয়ার করছি। কিছুদিন আগে আমার কাছে আরো একটি পেশেন্ট আসে, সে প্রফেশনাল, ঠিক আছে, আর সে নিজেও একজন ডাক্তার। তার প্রচন্ড রাগ। এবার যখন সে প্রচন্ড রাগী এবং সে তার বাচ্চার সাথে রেগে গেলে সে খুব ভয়ঙ্কর বিহেভিয়ার করে, বাচ্চা সেটা নিতে পারে না। তো তাকে যখন বোঝানো হচ্ছে, সে বলছে আমার বাবাও খুব রাগী ছিল, সেই জন্য আমার মধ্যে রাগটা এসেছে, এটা জেনেটিক্যালি। আমি সব মেনে নিলাম, রাগ জেনেটিক্যালি, কিন্তু রাগের বহিঃপ্রকাশ ইম্পর্ট্যান্ট, ওটা তো আমাকে রেগুলেট করতে শিখতে হবে। আমার বাবা রাগ করতো, সেজন্য আমিও রাগ করব, এইভাবেই বিহেভিয়ার করব, এটা কোথায় লেখা আছে? আর আমরা কেন রাগ করি, সবার আগে এটা বুঝতে হবে, আমরা রাগ করি কেন। যেমন কোনো মা বাচ্চার উপর কেন রাগ করে, তার কারণ হচ্ছে বাচ্চা যদি দুষ্টুমি করে, মা ভাবে আমি যদি রাগ করি বাচ্চা আর দুষ্টুমি করবে না। তার মানেটা কি? দেখো, রাগ করার কারণটা কি? বাচ্চার বিহেভিয়ারটা চেঞ্জ করা, ভয় দেখানো, আর বাচ্চাটার বিহেভিয়ারটা চেঞ্জ করা। কিন্তু সেটা তো আমি অন্যরকম ভাবে বলতে পারি। আমি যদি এইভাবে বলি তুই এটা কেন করছিস, তাহলে কিন্তু খুব খারাপ হবে। এটা বলার থেকে আমি যদি এইভাবে বলি যে দেখ শোনা, তুই এখানে প্লিজ চলে আয়, আমার খুব কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি চলে আয়, গুড বয় তুই, তাড়াতাড়ি চলে আয়, বাচ্চা কিন্তু চলে আসবে। আমি যেটা ফিল করছি, অনেক সময় মায়েরা কি হয়, ওভার স্ট্রেস হয়ে যায়, ফার্স্ট্রেটেড হয়ে যায়, কারণ তাদের এখন অনেক কাজ থাকে, সব কাজ নিয়ে এখন মাকে বাচ্চা সামলাতে হয়, স্বাভাবিক, সেটা ফার্স্ট্রেট তো হবে, ঠিক আছে। কিন্তু সেখানে যদি আমি আমার ফার্স্ট্রেশনটা ভালো করে ভাষায় ব্যাখ্যা করে বাচ্চাকে বোঝাই, সেখানে অবশ্যই বাচ্চা বুঝবে। আর সেখানে অবশ্যই এই জিনিসটা যেটা তুমি বললে যে অ্যাকসেপ্টেন্স, কোথাও গিয়ে আমি না নিজেকে অ্যাকসেপ্ট করতে চাই না যে আমার মধ্যেও এই অ্যাঙ্গার ইস্যু আছে, সেটাকে ম্যানেজ করা প্রয়োজন। কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে আমি যেমন আছি, কি দরকার, এটাই তো নর্মাল। কোথাও কি একটা ফ্যামিলি থেকে আসছে যে আমরা দেখে শিখছি বা বাচ্চারা দেখে শিখছে, ছোটবেলা থেকেই তাদের মধ্যে সেই জিনিসটা ডেভেলপ করছে। তো পরবর্তী সময় বড় হওয়ার পর আমি যদি এই রিসেন্ট ঘটনাগুলো নিয়ে, যেটা নিয়ে আমি প্রথমেই শুরু করলাম, সেগুলো নিয়েও বলি, তাহলে কোথাও গিয়ে একটা হচ্ছে যে শুধু যে বাড়ি তা না, এফেক্টটা তারা বাইরের লোকের ওপর, রাস্তার লোকের ওপর, অচেনা লোকের ওপরে করে ফেলছে। কারণ মুম্বাই কেসে একদম একটা সাধারণ ব্যাপার ছিল, মুম্বাই লোকালে যে কেসটা হয়েছিল একটা সাধারণ দরজা বন্ধ করা নিয়ে, একটা খুব সাধারণ ব্যাপার যে বৃষ্টির জল আসছে, সেটাকে আমি অ্যাভয়েড করতে চাইছি, আরেকজন সেটা চাইছে যে না গরম, আমি বৃষ্টিটা নিতে চাই। দুজনে দুরকম মানে মেন্টালিটি তো রাস্তায় বেরোলে থাকবেই, কারণ সবাই রাস্তার লোকেরা সমান না, আর পাবলিক ট্রান্সপোর্টে আমরা সবাই যাতায়াত করি। তো সেই জায়গায় যদি এই ধরনের মানুষ আমরা আমাদের সোসাইটিতে ডেভেলপ করতে থাকি এবং এই ধরনের মেন্টালিটি গ্রো করতে থাকি, তাহলে তো আমরা কেউ সেফ নই। তো এই বিষয়টাকে আমরা কিভাবে মানে চেঞ্জ করতে পারবো, যেখানে আমরা ছোট থেকে বাচ্চাদের মধ্যে সেই বিষয়টা আনতে পারবো যাতে তারা বড় হলে এরকম রিয়াক্ট না করে, কিংবা যারা বড় হয়ে গেছে এখনের জেনারেশন, তাদের মধ্যে আমরা কি ধরনের মেসেজ বা কি ধরনের জিনিস করতে পারি যাতে তারা তাদের এই বিহেভিয়ার গুলোকে বা তাদের মধ্যে যে কষ্ট দুঃখ যেগুলো রয়েছে সেগুলোকে তারা একটু একটু করে কমাতে পারে। কারণ এখন আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের কাছে প্রচুর ফলোয়ার্স, প্রচুর ফ্রেন্ডস থাকলেও দিনের শেষে কথা বলার মানুষ কেউ থাকে না, সবাই একা। তো সেইটা কোথাও গিয়ে একটা এফেক্ট করে হয়তো মানুষের মধ্যে। তুমি যে কেসগুলো বললে আমাকে, সেগুলো যদি তুমি ভালো করে অ্যানালাইসিস করো, তুমি বুঝতে পারবে এগুলো কিন্তু হয়েছে যে ল্যাক অফ এমপ্যাথি, তাদের মধ্যে একদমই এমপ্যাথি নেই। আমরা বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এমনভাবে বড় করব যেন বাচ্চা অন্যের কষ্টটাও বুঝতে পারে। আমি শুধুমাত্র নিজের কষ্টটা দেখব, আমি চাইছি বলে আমাকে সেটা দিতে হবে, এটা কিন্তু কোথাও লেখা নেই বা এটা শেখানো, ঠিক আছে। যখন আমরা ছোটবেলা থেকে একটা বাচ্চাকে এমপ্যাথি মানে এমপ্যাথির মানে বোঝাবো বা এমপ্যাথি কিভাবে তুমি দেবে, একটা মানুষের কষ্টটা বোঝাতে যখন তুমি তাকে শেখাবে, তখনই কিন্তু তার মধ্যে না এই হিংসাত্মক প্রবণতাটা কমে যাবে। যেমন ধরো আমি তোমাকে অ্যাজ এ এক্সাম্পল বলছি, এখনকার দিনে বেশিরভাগ বা আগেকার দিনেও সবসময় যেটা হয়ে থাকে যে জন্মদিন করে প্রত্যেকে, ঠিক আছে, অনেক বড় করে, অনেক গেস্ট, অনেক লোককে নেমন্তন্ন করে জন্মদিন করে। এবার সেখানে ধরো আমরা যদি বাচ্চাকে এমপ্যাথি শেখাতে চাই বা
কাইন্ডনেস শেখাতে চাই, তাহলে সেখানে আমরা কি করতে পারি? ধরো কোনো অনাথ আশ্রমে গেলাম, সেখানে বাচ্চাদের সাথে জন্মদিনটা পালন করলাম, কিংবা ধরো রাস্তাঘাটে কোনো কুকুর কিংবা কোনো পশু, ঠিক আছে, অসহায় হয়ে পড়ে আছে বা তাদের লেগেছে, ঠিক আছে, তাকে নিয়ে বাচ্চাকে নিয়ে সঙ্গে করে ডাক্তার দেখাতে গেলাম। তো সেখানে বাচ্চা কি শিখলো? যে আচ্ছা, যখন কারোর কোনো সমস্যা হবে তাহলে আমি তাকে এইভাবে হেল্প করব। এইভাবে আমরা একটা বাচ্চার মধ্যে এমপ্যাথি ডেভেলপ করাতে পারি। তাহলে কি হবে, ভবিষ্যতে যখন সে কোনো পার্সোনাল জায়গায় বা ভবিষ্যতে যখন ধরো তারা কোনো সোশ্যাল সিচুয়েশনে তারা যখন যাবে, তখন কি হবে, তারা অন্যের প্রবলেমটাও বুঝতে শিখবে বা অন্যকে হেল্প করতে শিখবে। ছোটবেলা থেকে আমাদেরকে দরকার হেল্প করা শেখানো, তবেই হবে। এই বিষয়টা থেকে একটা জিনিস মাথায় এলো, যেহেতু আপনি বললেন যে পশু পাখিদের সাথে একটা যোগাযোগ বাচ্চাদের করানো উচিত, তাতে তারা এমপ্যাথি শিখবে। সেখান থেকে কিন্তু এখন আমরা যদি সোশ্যাল মিডিয়া দেখি কিংবা নিজেদের পরিবারেও দেখি, আশেপাশের মানুষদের দেখি, তো তাদের মধ্যে কিন্তু এই পশু পাখি বা এখন পেট নিয়ে একটা প্রচন্ড তাদের মধ্যে এমপ্যাথি বলুন বা পেটকে ভালোবাসা, পেটের সাথে সময় দেওয়া, এই বিষয়টা দেখা যায়। কিন্তু তারা কিন্তু সেইটা করতে গিয়ে, পেট প্যারেন্টস হতে গিয়ে তারা কিন্তু মানুষের নিজের সন্তানকে দেখছে না, মানুষকে সেই এমপ্যাথিটা দিচ্ছেন না, তার মা বাবাকে দেখছে না। সে তার মানে একদিন ছুটি পেলে সেটা সেই সময়টা সে তার পেটের সাথে কাটাচ্ছে, সে তার পেরেন্টসের সাথে, তার প্রিয়জনদের সাথে কাটাচ্ছে না। তো সেই জায়গায় কিভাবে এই পেটসের এমপ্যাথিটা, মানুষের এমপ্যাথিটা দুটোকে সে একই করবে? না, এখন একটা অ্যাকচুয়ালি ব্যাপার এখানে কি হয়েছে, আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, মানুষ না এখন একটা ভীষণ আনকন্ডিশনাল পিওর লাভ চায়, ঠিক আছে? আর সেই পিওর লাভটা আমরা শুধুমাত্র পেটের থেকেই পেতে পারি। পশু পাখি ছাড়া আমাদেরকে সেই আনকন্ডিশনাল লাভটা কেউ দিতে পারে না। আর হয়তো সেই কারণেই এখন মানুষরা যেহেতু আরও বেশি, মানে হয়তো একটা ব্যক্তির অনেক ফলোয়ার্স কিন্তু পার্সোনাল লাইফে সে একা, লোনলি, সেই সময়টা হয়তো তুমি যদি কোনো বন্ধুকে ফোন করো, তোমাকে হয়তো বলবে আমি বিজি আছি, থাকবে না, কিন্তু সেই পেটটা হয়তো তার সঙ্গে আছে। তুমি যদি কুকুর পুষে থাকো, তাহলে তুমি দেখবে যে যখন তোমার মন খারাপ, ওরা অটোমেটিকলি বুঝতে পেরে যায় যে তোমার মন খারাপ, ওরা তোমার কাছে এসে বসে থাকে। হয়তো সেই কারণেই মানুষের থেকে বেশি এখন মানে মানুষরা পশু পাখির সঙ্গ পছন্দ করছে। মানুষের মধ্যে যে এই আনকন্ডিশনাল ব্যাপারটা তারা চাইছে, কিন্তু সেটা কোথাও গিয়ে আজকের সোসাইটিতে একটা গিভ অ্যান্ড টেক পলিসি হয়ে গেছে, যে আমি কতটা পাচ্ছি, আমি যতটা দিচ্ছি, সেই কম্পারিজনটা এসে যাচ্ছে, যে আমি যতটা স্যাক্রিফাইস করছি বা আমি এই মানুষটার জন্য যা যা করেছি, আমি তার বদলে কি কি পেলাম, তো কতটা দিলাম আর কতটা পেলাম, এই যে একটা ব্যালেন্স শিট যদি বলি, এই মেজারমেন্টটা মানুষের মধ্যে প্রচন্ড বেশি চলে আসছে, যার কারণে সম্পর্কের ভাঙন হোক কিংবা পরিবারের নিজেদের মধ্যে একটা মনে মালিন্য বা একটা ইমোশনসের ওই একটা দূরে চলে যাওয়া, মানুষের থেকে দূরে চলে যাওয়া, সেই বিষয়টা খুব বাড়ছে, যেখান থেকে আবারও সেই ঘুরে ফিরিয়ে অ্যাংজাইটি, অ্যাগ্রেশন এগুলো দেখা যাচ্ছে, ডিপ্রেশন হচ্ছে। তো সেই জিনিসটার কারণটা কি হতে পারে? কোথাও গিয়ে না মানুষের মধ্যে এখন এমন সমস্যা শুরু হচ্ছে যে গ্র্যাটিটিউডও কমে যাচ্ছে, আর সেই কারণে ধরো ডিপ্রেশন কিংবা অ্যাংজাইটির মাত্রা আরও বেড়ে যাচ্ছে। যেমন আমি যখন যেটা চাইছি বা যেটা পাচ্ছি সেটাতে আমি সন্তুষ্ট নই। আজকে যদি আমার কাছে একটা সোনাটার ঘড়ি থাকে, আমি সবসময় দেখছি কি যে আমার পাশে যে আমার ফ্রেন্ড আছে তার হাতে কি ঘড়ি, আমার তাহলে ওই ঘড়িটা চাই, ঠিক আছে? আমি এটা দেখছি না যে কিছু কিছু মানুষ তো এমনও আছে যার সোনাটার ঘড়িটাও নেই। সেই জন্য আজকে এত মানুষের মধ্যে প্রবলেম বাড়ছে। মানুষ আনকন্ডিশনাল ভালোবাসা চাইছে, কিন্তু মানুষকে আনকন্ডিশনাল ভালোবাসা দিচ্ছে। আমি যখন ভালোবাসা দিতে যাচ্ছি তখন আমি কিন্তু কোনো একটা উদ্দেশ্য নিয়ে তার সাথে মিশছি, কিন্তু আমি কি নিজে উদ্দেশ্য ছাড়া মিশছি? যদি আমি উদ্দেশ্য ছাড়া মিশি, আমি যদি নিজেও আনকন্ডিশনাল ভালোবাসা দিই, তো ডেফিনেটলি আমিও আনকন্ডিশনাল ভালোবাসা পাবো। হ্যাঁ, সেখান থেকে কি ফ্রাস্ট্রেশন বা এই অ্যাংজাইটিটা এখন দিন দিন ডেভেলপ করছে, সেই জায়গা থেকে মানুষকে কিভাবে আমরা অ্যাওয়্যার করতে পারি, যাতে মানে যেইভাবে এখন অ্যাংজাইটি, ডিপ্রেশন কিংবা এই ধরনের সামাজিক সমস্যাগুলো এত বৃদ্ধি পাচ্ছে, সেগুলো কোথাও গিয়ে কমানো যায় বা মানুষকে সতর্ক করা যায়, যে হয়তো তারা তাদের মধ্যে বুঝতে পারবেন যে আমরাও এই ধরনের সমস্যায় রয়েছি, এবং সেলফ অ্যাওয়ারনেস, যেটা যে আমি সমস্যাগুলো ফেস করছি এবং আমাকে এগুলো থেকে বেরোতে হবে, এই বিষয়টাও তো অনেকে বুঝতে পারেন না। তারা ভাবে যে হ্যাঁ, আমি তো ঠিক আছি, অন্যদের প্রবলেম, বাকিরা প্রবলেমে আছে, আমি ঠিক আছি আমার জায়গা থেকে। তো সেইটা আবার অনেকে নিজেকেই ব্লেম করে যে না, আমারই তাহলে ভুল, বাকি সবাই ঠিক, তাহলে আমি নিজেকে কিভাবে চেঞ্জ করবো? তো এই দুটো জিনিসই ব্যালেন্সে কিভাবে আনা যায়, যাতে মানে আমরা একটা বেটার সোসাইটি পেতে পারি? হ্যাঁ, সেখানে ব্যালেন্স আনতে গেলে সবার প্রথমে আমাদের অ্যাকসেপ্টেন্সটা খুব দরকার, ঠিক আছে? যে এখন ধরো মানুষ বুঝতে পারছে যে আমার মানসিক সমস্যা হচ্ছে, কিন্তু সাইকিয়াট্রিস্ট কিংবা সাইকোলজিস্টের কাছে কিন্তু যাচ্ছে না।
ধরো আমাদের কোনো ফিজিক্যাল ইস্যু হচ্ছে, আমরা ডাক্তারখানায় যাচ্ছি, ফিজিক্যাল ডাক্তারের কাছে যাচ্ছি, কোনো প্রবলেম হলে ওষুধ খাচ্ছি, চলে যাচ্ছি। কিন্তু যখনই মেন্টাল কোনো প্রবলেম হচ্ছে, সেটা ধরো ডিপ্রেশন হোক, ফার্স্টেশন হোক, আমার অ্যাংজাইটি ইস্যুস হচ্ছে, সেখানে কিন্তু আমরা ডাক্তারের কাছে যাচ্ছি না। আমরা ভাবছি এটা তো নর্মাল, এটা তো হতেই পারে। যেমন ডিপ্রেশন নিয়ে আমি এখানে একটা কথা বলি, অনেক মানুষ ডিপ্রেশনটাকে না একটা ট্যাগ হিসেবে ইউজ করে। ডিপ্রেশন শব্দের মানেই কিন্তু জানে না হয়তো। ধরো সাময়িক মন খারাপ বলছে ডিপ্রেশনে আছি, না, ডিপ্রেশন কিন্তু সাময়িক মন খারাপকে বোঝায় না। একটা টানা বেশ কিছু দিন যদি তোমার মন খারাপ থাকে, তোমার এনার্জি কমে যায়, তোমার খেতে ইচ্ছা না করে, সুইসাইডাল থটস, তবে কিন্তু সেটাকে আমরা ডিপ্রেশন বলবো। আর সেটার জন্য যদি তোমার দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হয়, তখনই আমরা সেটাকে ডিপ্রেশন বলবো। কিন্তু মানুষ হয়তো সেটা ফিলও করছে যে আমার মধ্যে ডিপ্রেশন আছে, আমার বিষণ্ণতা আছে, কিন্তু তাও মানুষ প্রফেশনালসের কাছে যাচ্ছে না। তার কারণ তাদের মনে হচ্ছে লোকে কি ভাববে। আমি কাউন্সিলিং করলে আমাকে তো লোকে পাগল ভাববে, এখনো মানুষের মধ্যে ধারণা আমি পাগল হয়ে যাব। এবার আমার একটাই বক্তব্য যে যদি আমার শারীরিক কোনো সমস্যা হয়, সেখানে যদি আমি ডাক্তার দেখাতে পারি, তো মানসিক প্রবলেম হলে আমি কেন কথা বলে সলভ করব না? এই যেমন ধরো ডিপ্রেশন কেন হচ্ছে, আমরা কন্টিনিউয়াসলি এটা ভাবছি, নেগেটিভ ভাবছি যে আমার ফিউচার শেষ হয়ে গেছে, আমার দ্বারা তো কিছুই হবে না, আমার জীবনে তো বেটার কিছু হবে না। তো সেখানে যদি আমি থেরাপি নিই, সাইকোথেরাপি নিই, তাহলে আমি চিন্তা কিভাবে করতে হয় সেটা শিখবো, কিভাবে ভাবতে হয় সেটা শিখবো, কগনিটিভ ডিস্টরশনস কি আছে সেগুলো আমি আইডেন্টিফাই করতে শিখবো, আমার নেগেটিভ থিঙ্কিং প্যাটার্নটা কোথায় আসছে, কোথায় আমি নিজেকে চ্যালেঞ্জ করতে শিখবো যে আমার কেন মনে হচ্ছে এটা, আমি কি আমার ভবিষ্যৎ দেখেছি, কেন মনে হচ্ছে আমার দ্বারা কিছু হবে না। বা আরও একটি, এই যে যেমন ধরো ব্রেকআপ হচ্ছে, এখন তো রিলেশনশিপ খুব ইজি হয়ে দাঁড়িয়েছে। এই আজকে ব্রেকআপ, কালকে আবার একটা বয়ফ্রেন্ড চলে এলো, ঠিক আছে। সাইকোলজিক্যাল নিড এখন এত বেশি মানুষের বেড়ে গেছে, আর টলারেন্স লেভেল এত মানুষের মধ্যে কমে গেছে, ঠিক আছে, যে একটা সম্পর্ককে আমি সময় দেবো সেই জিনিসটা এখনকার মানুষের মধ্যে ধৈর্য প্রচুর কমে গেছে, ঠিক আছে। তো সেটা কেন, কোথাও গিয়ে একটা মানুষ, যেমন তুমি একটা স্টোরি বোধহয় আমাকে শেয়ার করলে, যে একটা রিসেন্টলি একটা ক্রাইম কেস শেয়ার করলে, কি বললে বলো ওটা? এটা সিয়া কেতানের কেসটা। সিয়া কেতান, আরেকটা কেস বললে না? হ্যাঁ, যেটা ব্যাঙ্গালোরের কেসটা, যে শুধু তার একটা ডাউট হয়েছিল বা তার মনে হয়েছিল, যে তার মনোভাব হয়েছিল যে তার যে পার্টনার সে তাকে চিট করতে পারে কিংবা কোনো সময় তাকে ছেড়ে চলে যেতে পারে, সেই জন্য সে সেই রিজেকশনটা পরবর্তী সময় নিতে চায়নি বলে সে তাকে হঠাৎ করে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার সেখানে একটা দেখো, আমি জানি না এই কেসটার অ্যাকচুয়াল ভেতরে পুরো ইনফরমেশন নেই, তবে এইটুকু থেকে আমি বলছি যে এই ক্ষেত্রে মেয়েটার নিশ্চয়ই পাস হিস্ট্রিতে কেউ তাকে বিট্রে করেছিল, ঠিক আছে, সে হয়তো খুব কষ্ট পেয়েছিল। এবার সেই এক্সপিরিয়েন্সটাই কিন্তু সে প্রেজেন্টেও ক্যারি করছে, তার সবসময় মনে হচ্ছে, তার সবসময় মাথার মধ্যে নেগেটিভ থিঙ্কিং আসছে যে এই মানুষটা আমাকে ছেড়ে যেতে পারে। আর সেই ভয় থেকে, সেই ইনসিকিউরিটি থেকে সে কি করলো, যাতে ছেড়ে না যায়, আমার হবে না তো কারোর হবে না বলে ইম্পালসিভ অ্যাগ্রেসিভ এই ডিসিশনটা নিয়ে নিল। তো এই ধরনের কেসের ক্ষেত্রে বা এই ধরনের চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসে, কিন্তু সেই চিন্তাকে আমি কিভাবে চেঞ্জ করব, কিভাবে আমি চ্যালেঞ্জ করব, ঠিকভাবে যদি আমি থেরাপি নিই, তাহলে কিন্তু এখান থেকে আমরা অনেকটা বেরিয়ে আসতে পারবো। একদমই তাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার মনে হয় ব্যক্তিগতভাবে এখনকার মা বাবা যারা আছে, বাচ্চাকে মানুষ করার জন্য তারা ভালো স্কুলে পড়াচ্ছে, ব্র্যান্ডের জামা কাপড় দিচ্ছে, সমস্ত কিছু দিচ্ছে, বা একটা কম্পিটিশন কাজ করছে স্কুলে যে এত পার্সেন্ট নাম্বার পেতে হবে। আমার মনে হয় এগুলোর থেকে বেটার হচ্ছে যে বাচ্চা অন্যের ফিলিংস বুঝছে কিনা, অন্যের মন বুঝছে কিনা, বাচ্চা নিজের মনের কথা শেয়ার করতে পারছে কিনা, বাচ্চা নিজের ইমোশনটাকে বুঝতে পারছে কিনা, সে কষ্ট পেলে তার বাড়ির লোকের সঙ্গে ডিসকাস করতে পারছে কিনা, এগুলো ইম্পর্টেন্ট। এইগুলো বাচ্চাকে শেখানো, তবেই আমার মনে হয় যে আমাদের সমাজে এই যে সমস্যাগুলো বাড়ছে সেগুলো ধীরে ধীরে কমতে পারে অবশ্যই। আর আরেকটা বিষয় আমি বলবো, সেটি হচ্ছে যে এখন আমাদের বাচ্চারা, ধরো শুধুমাত্র যে বান্দুরা থিওরি যেটা আমি তোমাকে বললাম, যে শুধু যে বাচ্চারা দেখে শিখছে তা না, বাচ্চা কিভাবে দেখে শিখছে, অনেক কন্টেন্টের মাধ্যমেও শিখছে। ফেসবুক বলো, ঠিক আছে, ইউটিউব বলো, সোশ্যাল মিডিয়া বলো, এখানে যদি ভায়োলেন্স ভিডিওগুলো বাচ্চারা দেখে, কিংবা নেটফ্লিক্স বলো, সেখানে এরকম অনেক সিনেমা আছে, অনেক সিরিজ আছে যেগুলো কিন্তু খুব ভায়োলেন্ট, সেগুলো যদি আমরা বাচ্চাকে দেখানো শুরু করি, তো স্বাভাবিকভাবে সেই কন্টেন্টগুলো কিন্তু আমরা নিচ্ছি। তো যদি আমরা চেষ্টা করি যে এই এক্সপোজারগুলো একটু কম করে একটু পজিটিভ এক্সপোজারে নেবো, একটু নেচারের সঙ্গে থাকবো, পেটের সঙ্গে সময় কাটাবো, একটু ঘুরতে যাবো, একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করবো, সবাই মিলে একটু হ্যাপি টাইম স্পেন্ড করবো। আর অবশ্যই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কোনো ঝামেলা হয়, সেটা বাচ্চার সামনে না শেয়ার করে আলাদাভাবে সেটা ডিসকাস করবো, সেটা অনেক হেলদি ওয়ে হবে। একদম।
থ্যাংক ইউ সো মাচ। আমরা অনেক কিছু বিষয় আজকে জানতে পারলাম, অনেক কিছু ঘটনা যেগুলো হয়তো আমাদেরকে বেশ কিছুদিন ধরে আমাদের সকলকে ডিস্টার্ব করছিল, কারণ এই ধরনের ঘটনা অবশ্যই সমাজের জন্য একদমই একটা গুড মেসেজ দেয় না, এবং একটা ভালো সমাজ সেটা কখনোই এই ধরনের ঘটনায় গড়ে ওঠে না। তাই আমাদের সমাজকে আরও ভালো করতে কী কী ধরনের জিনিস দরকার, কিভাবে আমাদের নিজেদেরকে সেলফ অ্যাওয়্যার হওয়া দরকার, সেই সকল বিষয় নিয়ে আমরা কথা বললাম। আমাদের কিন্তু অবশ্যই নিজেদেরকে সতর্ক হতে হবে, নিজেদের ইমোশনস, নিজেদের মেন্টাল হেলথ সেগুলোকে নিয়ে যেরকম ভাবতে হবে, সেরকম আমাদের পারিপার্শ্বিক যারা রয়েছেন তাদেরকে নিয়েও ভাবতে হবে। তবেই আমরা হয়তো একটা বেটার সোসাইটি দেখতে পাবো। আর থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য, আর এরকমই নতুন নতুন এপিসোড দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের ভিডিও দেখতে থাকবেন। আর সাথে এই ভিডিওটি কেমন লাগলো এবং এটা থেকে আপনাদের কি কি চিন্তা বা কি কি প্রশ্ন মাথায় এলো সেগুলো অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। এরকমই নতুন নতুন ভিডিও দেখতে সঙ্গে থাকুন আমাদের। অনেক অনেক ধন্যবাদ। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।